বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাশেদ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন বৈশ্বিক মহামারী করোনার কারণে সারা বিশ্বের জীবন ব্যবস্থায় থমকে দাঁড়িয়েছে। করোনাকালীন সময়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি তাকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালো আছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত মাস্টার্স প্রিলিমিনারি কোর্সের আন্তর্জাতিক রাজনীতি পরিচিতি, ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল পলিটিক্স এর জাতীয় শক্তি, জাতীয় নিরাপত্তা, ক্ষমতা ও আদর্শ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছি। আশা করি আপনারাও আমার এই আলোচনার সঙ্গে থাকবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমরা জেনে নেই আজকে আমরা কি কি বিষয়ে শিখব বা কি কি বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য সূচিতে রয়েছে শক্তি কি, জাতীয় শক্তি কি, জাতীয় শক্তির শ্রেণীবিভাগ, জাতীয় শক্তির উপাদান, জাতীয় নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার উপাদান এবং আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তারকারী দুটি বিষয়, একটি হচ্ছে ক্ষমতা, অপরটি হচ্ছে মতাদর্শ। এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই জেনে নেই শক্তি বলতে আমরা কি বুঝি। সাধারণ অর্থে শক্তি বলতে কাজ করার ক্ষমতাকে বোঝায়, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি বলতে কোনো ব্যক্তির অপর ব্যক্তির উপর প্রভাব বিস্তারের সামর্থ্যকে বোঝায়। ফ্লেচার বলেছেন, রাজনীতি বলতে যদি নিয়ন্ত্রণ করাকে বোঝায়, তবে তা বাস্তবায়িত করার সামর্থ্য হলো শক্তি। মর্গান্ত বলেছেন, যে কোনো ব্যক্তির মন ও কাজকর্মের উপর অপর ব্যক্তির নিয়ন্ত্রণ হলো শক্তি। সুতরাং আমরা বলতে পারি যে শক্তি হচ্ছে এক ধরনের ক্ষমতা, যা দ্বারা কোনো ব্যক্তি অপর ব্যক্তির উপরে প্রভাব বা আধিপত্য বিস্তার করতে পারে। জাতীয় শক্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতিশক্তি বলতে কোনো রাষ্ট্রের সে ক্ষমতাকে বোঝায় যে ক্ষমতা দ্বারা কোনো রাষ্ট্র অপর রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে পারে এবং অন্য রাষ্ট্রের প্রভাব বিস্তারের ক্ষমতাকে প্রতিহত করতে পারে। অধ্যাপক ব্যাডেলফিল্ড বলেছেন, জাতীয় শক্তি হলো জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং উদ্দেশ্য বাস্তবায়নের সকল প্রকার ক্ষমতার যোগফল। অন্যদিকে ফ্লেচার বলেছেন, কাউকে ভয় দেখিয়ে বা পুরস্কৃত করে কোনো কাজ করানো বা নিজের মতে আনার সামর্থ্য হলো জাতীয় শক্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় শক্তির এই সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি যে জাতীয় শক্তি হলো কোনো রাষ্ট্রের সেই ক্ষমতা, যে ক্ষমতা দ্বারা কোনো রাষ্ট্র অপর ব্যক্তির উপর বা রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে পারে এবং অনুরূপভাবে অপর রাষ্ট্রের প্রভাব বিস্তারের ক্ষমতাকে প্রতিহত করতে পারে। মূলত আন্তর্জাতিক রাজনীতিতে শক্তির বিচারে রাষ্ট্রগুলোর প্রভাব বা আধিপত্য বিস্তার করে থাকে।
জাতীয় শক্তি ব্যবহারের পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব একটি রাষ্ট্র কিভাবে তার জাতীয় শক্তিকে ব্যবহার করে থাকে। একটি রাষ্ট্র মূলত 4 প্রকারে তার জাতীয় শক্তিকে ব্যবহার করে থাকে। এগুলো হচ্ছে প্ররোচনা, পুরস্কার, শাস্তি এবং বল। কোন রাষ্ট্র প্ররোচনা করে অনেক সময় তার জাতীয় শক্তি ব্যবহার করে থাকে, ভয় দেখিয়ে জাতীয় শক্তি ব্যবহার করেছে, এরকম উদাহরণ অনেক রয়েছে। পুরস্কার, আন্তর্জাতিক রাজনীতিতে পুরস্কারের মাধ্যমে জাতীয় শক্তি ব্যবহার করতে দেখা যায়। এবং শাস্তি, জাতীয় শক্তি সরাসরি প্রয়োগ করে কোনো রাষ্ট্র অপর কোনো রাষ্ট্রকে শাস্তি প্রদান করে থাকে, এবং শাস্তির সাথে সাথে বল প্রয়োগের ধারণাটিও আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় শক্তি ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে বিবেচিত হয়ে আসছে। জাতীয় শক্তির শ্রেণীবিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জাতীয় শক্তিকে মূলত 4 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। এগুলো হলো সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, জনমতের শক্তি ও কূটনৈতিক শক্তি। সামরিক শক্তির সাথে জাতীয় শক্তি সরাসরি সম্পর্কিত। সামরিক শক্তি বলতে একটি দেশের সৈন্য সংখ্যা, নৌবাহিনীর ক্ষমতা, যুদ্ধ বিমান, ট্যাঙ্কের সংখ্যা এবং সামরিক ব্যয়কে বোঝানো হয়েছে। এই প্রসঙ্গে পামার ও পার্কিন্স বলেছেন, ন্যাশনাল পাওয়ার ইজ দ্য ফাইনাল অ্যানালাইসিস অফ মিলিটারি পাওয়ার। অর্থাৎ একটি রাষ্ট্রের জাতীয় শক্তি সরাসরি তার সামরিক শক্তির সাথে সম্পর্কিত। অর্থনৈতিক শক্তি। জাতীয় শক্তির বহিঃপ্রকাশ ঘটে অর্থনৈতিক শক্তির মাধ্যমে, অথবা যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে শক্তিশালী সে রাষ্ট্রের জাতীয় শক্তিও বেশি। সাধারণত যে রাষ্ট্রের মাথাপিছু আয় বেশি, যে রাষ্ট্রের জিডিপির পরিমাণ বেশি, যে রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ ও খাদ্য স্বয়ংসম্পূর্ণ, সে রাষ্ট্রগুলোকেই আমরা শক্তিশালী রাষ্ট্র বলে অভিহিত করে থাকি। জনমতের শক্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি আধুনিক যুগে জনগণই সকল ক্ষমতার উৎস। জন স্টুয়ার্ট মিল বলছেন যে শাসকের ভিত্তি হচ্ছে জনগণের সম্মতি। অর্থাৎ জনগণের সম্মতি নিয়েই রাষ্ট্র বা সরকার গঠিত হয়, এবং যতক্ষণ পর্যন্ত কোনো সরকারের প্রতি সে দেশের জনগণের আস্থা থাকে ততক্ষণ পর্যন্তই সে সরকার টিকে থাকে। তাই জনগণের যদি সম্মতি থাকে কোনো বিষয়ের প্রতি, তাহলে সেই রাষ্ট্রের জাতীয় শক্তি কিন্তু বৃদ্ধি পায়। কূটনৈতিক শক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক যুগে কোনো রাষ্ট্রই আত্মনির্ভরশীল নয়। প্রতিটি রাষ্ট্রই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার যে সম্পর্ক সেটা স্থাপিত হয় মূলত কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে। কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিবাদ মীমাংসা করা হয়, এবং যে রাষ্ট্রের কূটনৈতিকদের মান যত উন্নত, সে রাষ্ট্রের জাতীয় শক্তি তত বেশি। সেজন্যই মরগানকে বলেছেন, ডিপ্লোমেসি ইজ দ্য ব্রেইন অফ ন্যাশনাল পাওয়ার। অর্থাৎ একটি রাষ্ট্রের কূটনীতি হলো সে রাষ্ট্রের জাতীয় শক্তির মস্তিষ্ক। জাতীয় শক্তির উপাদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জাতীয় শক্তির উপাদান নিয়ে আলোচনা করব। জাতীয় শক্তির উপাদানগুলোকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে স্থায়ী উপাদান, আরেকটি হচ্ছে অস্থায়ী উপাদান। স্থায়ী উপাদান বলতে সেসব উপাদানকে বোঝানো হয়েছে যে উপাদানগুলো সহজেই পরিবর্তন করা যায়। আর রাষ্ট্রের যে উপাদানগুলো পরিবর্তনশীল তাকে আমরা অস্থায়ী উপাদান বলবো। স্থায়ী উপাদানগুলোর মধ্যে রয়েছে ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা ও সামরিক শক্তি, জনসংখ্যা ও মানবিক শক্তি, সামরিক প্রস্তুতি এবং শিল্পের উন্নতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা করতে চাই। ভৌগোলিক অবস্থান আবার 4টি বিষয়ের উপর নির্ভরশীল: আয়তন, অবস্থান, ভূপ্রকৃতি এবং জলবায়ু ও প্রতিবেশী। যে রাষ্ট্রের আয়তন যত বড়, সাধারণত সেই রাষ্ট্র তত বেশি শক্তিশালী হয়। কেননা শক্তিশালী আয়তনে বড় রাষ্ট্রকে অপর রাষ্ট্রের পক্ষে দখল করা সম্ভব নয়। তবে
আয়তনে বড় হলে চলবে না, আয়তনের সাথে সাথে সেই রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ এবং অন্যান্য বিষয়গুলো যুক্ত থাকে। মূলত আয়তনে বড় রাষ্ট্রগুলোই জাতীয় শক্তিতে শক্তিশালী হয়ে থাকে, যেমন রাশিয়া, চীন, যে রাষ্ট্রগুলো, আমেরিকা, আয়তনে যেমন বড় তেমনি এদের জাতীয় শক্তি বেশি। অবস্থান, আন্তর্জাতিক রাজনীতিতে অবস্থানকে আমরা জিও পলিটিক্স বলছি, অর্থাৎ একটি রাষ্ট্রের অবস্থান কোথায়। রাষ্ট্রটি যদি সুবিধাজনক অবস্থায় থাকে তাহলে সেই রাষ্ট্রের জাতীয় শক্তি বৃদ্ধি পায়। অন্যদিকে রাষ্ট্রটি যদি প্রতিকূল অবস্থানে অবস্থিত হয় তাহলে সেই রাষ্ট্রের জাতীয় শক্তি দুর্বল হয়। যেমন ইংল্যান্ড এবং জাপানের ভৌগোলিক অবস্থার কারণে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের মাধ্যমে তারা তাদের জাতীয় শক্তি বৃদ্ধি করতে পেরেছে। অন্যদিকে নেপাল এবং আফগানিস্তানের মতো বেষ্টিত রাষ্ট্রের জাতীয় শক্তি কিন্তু অপেক্ষাকৃতভাবে দুর্বল। ভূপ্রকৃতি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি রাষ্ট্রের ভূপ্রকৃতির উপরে সেই রাষ্ট্রের জাতীয় শক্তি বহুলাংশে নির্ভরশীল। একটি রাষ্ট্রের যদি পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, সাগর মহাসাগর ইত্যাদি দ্বারা বেষ্টিত থাকে তাহলে সেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত শক্তিশালী হয়। সেসব রাষ্ট্র অন্য রাষ্ট্র খুব সহজেই আক্রমণ করতে পারে না। অন্যদিকে যদি কোনো রাষ্ট্রের ভূপ্রকৃতি অপেক্ষাকৃতভাবে প্রতিকূল হয় তাহলে কিন্তু সেই রাষ্ট্রের জাতীয় শক্তি দুর্বল হয়ে যায়। জলবায়ু ও প্রতিবেশী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি জলবায়ুর সাথে একটি রাষ্ট্রের জাতীয় শক্তির সম্পর্ক রয়েছে, কেননা অনুকূল আবহাওয়া সেই রাষ্ট্রের জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে পারে। খুব বেশি গরম বা খুব বেশি শীত হলে জনগণ কাজকর্মে মনোনিবেশ করতে পারে না, ফলে তার জাতীয় শক্তি দুর্বল হয়। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি কোনোটাই রাষ্ট্রের উন্নয়নের জন্য সহায়ক নয়, তাই নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল সাধারণত শক্তিশালী হয়ে থাকে। পাশাপাশি কোনো রাষ্ট্র যদি বৃহৎ কোনো রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্র হয় তাহলে সেই রাষ্ট্রের জাতীয় শক্তি কিন্তু বৃদ্ধি পায়, কেননা বৃহৎ রাষ্ট্রটি তার নিজের নিরাপত্তার জন্যই উক্ত ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা প্রদান করে থাকে। প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদকে আমরা তিন ভাগে ভাগ করে আলোচনা করব। একটি হচ্ছে খাদ্য, দ্বিতীয়টি হচ্ছে শক্তি সৃষ্টিকারী সামগ্রী এবং তৃতীয়টি হচ্ছে নির্মাণ সামগ্রী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ সেই রাষ্ট্রের জাতীয় শক্তির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এখানে খাদ্য বলতে সেই যদি কোনো একটি রাষ্ট্র খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ শস্য উৎপাদন করতে পারে এবং বিদেশে রপ্তানি করতে পারে, তাহলে সেই রাষ্ট্রটি কিন্তু অপেক্ষাকৃত শক্তিশালী হয়। কেননা যে রাষ্ট্রের খাদ্য ঘাটতি রয়েছে সেই রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে সাধারণত প্রভাব বিস্তার করতে পারে না, কেননা সেই রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদা মেটানোর জন্য অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। তাই খাদ্যের সংসম্পন্ন রাষ্ট্রকে আমরা শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখতে পাই। শক্তি সৃষ্টিকারী সামগ্রী বা খনিজ সম্পদ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শক্তি সৃষ্টিকারী সামগ্রী বলতে আমরা যেগুলোকে বুঝি সেগুলো হচ্ছে কয়লা, প্রাকৃতিক গ্যাস, তারপরে তেল, খনিজ সম্পদ ইত্যাদি। এগুলো যদি কোনো রাষ্ট্রে বেশি থাকে তাহলে সেই রাষ্ট্র এগুলো বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে তার জাতীয় শক্তিকে বৃদ্ধি করতে পারে। যেমন মধ্যরাষ্ট্রের দেশগুলোর শুধুমাত্র প্রাকৃতিক তেলের কারণেই তারা কিন্তু তাদের জাতীয় শক্তি কিছুটা হলেও বৃদ্ধি করতে পেরেছে, কারণ তাদের যে পরিমাণ প্রাকৃতিক খনিজ সম্পদ রয়েছে সেটা দ্বারা কিন্তু তারা তাদের জাতীয় শক্তি বৃদ্ধিতে বৃদ্ধি করতে পারছে। নির্মাণ সামগ্রী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নির্মাণ সামগ্রী বলতে আমরা যেগুলোকে বুঝাই সেগুলো হচ্ছে লোহা, নানান প্রকার মিশ্রিত ধাতু, তামা, সীসা, রবার, কাঠ। অর্থাৎ যদি একটি দেশে এই সম্পদগুলো পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে কিন্তু সেই দেশের জাতীয় শক্তি বৃদ্ধি পায়। জনসংখ্যা ও মানবিক শক্তি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি দেশের জনসংখ্যা সে দেশের সম্পদ এবং জনসংখ্যা তার জাতীয় শক্তি বৃদ্ধিতে
কার্যকর ভূমিকা পালন করে থাকে। তবে এখানে জনসংখ্যা বলতে কাম্য জনসংখ্যাকে বোঝানো হয়েছে। 1798 সালে ম্যালথাস তার এই কাম্য জনসংখ্যা তত্ত্বটি প্রচার করেন। সেখানে ম্যালথাস বলেছেন, একটি দেশের জনসংখ্যা যদি কাম্যতার লেভেল ছাড়িয়ে যায় তাহলে সেখানে প্রাকৃতিক বিপর্যয় অনিবার্য। এই প্রসঙ্গে আমরা একটি উদাহরণ দিতে পারি, যেমন ভারত ও চীনের চেয়ে কম লোক সংখ্যা নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের পরাশক্তিতে রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা 30-32 কোটির মতো, অন্যদিকে চীন এবং ভারতের জনসংখ্যা 100 কোটির উপরে। তাদের চেয়ে কম জনসংখ্যা নিয়ে তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। কোনো দেশের তরুণ জনসংখ্যা যদি বেশি হয় এবং সেই তরুণ জনসংখ্যাকে যদি শিক্ষা, প্রযুক্তি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিণত করা যায়, তাহলেও সে রাষ্ট্রের জাতীয় শক্তি বৃদ্ধি করা সম্ভব। সামরিক প্রস্তুতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি রাষ্ট্রের জাতীয় শক্তি তার সামরিক শক্তির উপর নির্ভরশীল। যে রাষ্ট্রের সামরিক শক্তি যত বেশি, সে রাষ্ট্র কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে তত বেশি প্রভাব বিস্তার করতে পারে। একটি দেশের জাতীয় শক্তি প্রত্যক্ষভাবে সামরিক শক্তির উপর নির্ভরশীল। বিজ্ঞানের অগ্রযাত্রায় নতুন নতুন যুদ্ধ সরঞ্জাম ও যুদ্ধ কৌশল সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত। যে দেশ পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারবে, সে দেশের জাতীয় শক্তি বৃদ্ধি করা সম্ভব নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু তাই নয়, জাতীয় শক্তির এই সামরিক প্রস্তুতি নির্ভর করে এটির ব্যবহারের কৌশলের উপর। যদি সামরিক শক্তিকে যথাযথ নেতৃত্ব বা যোগ্যতার মাধ্যমে ব্যবহার করা হয়, তাহলে সেই রাষ্ট্রের জাতীয় শক্তি কিন্তু আরো বৃদ্ধি পায়। যেমন উন্নত রণকৌশল ব্যবহার করে নেপোলিয়ন তার বিচক্ষণতার দ্বারা বহু যুদ্ধে জয়লাভ করেছে। সুতরাং সামরিক শক্তি একটি রাষ্ট্রের জাতীয় শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। শিল্পের উন্নতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক রাষ্ট্রগুলো শিল্প নির্ভর, আর সনাতন রাষ্ট্রগুলো হচ্ছে কৃষি নির্ভর। একটি দেশ শুধু প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালে সমৃদ্ধ হলে শক্তিশালী রাষ্ট্র হবে, এমন নিশ্চয়তা কিন্তু প্রদান করা যায়। কেননা প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালের সঙ্গে পুঁজি, কারিগরি দক্ষতা, সাংগঠনিক দক্ষতা ও প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে শিল্পের উন্নতি সাধন করে জাতীয় শক্তি বৃদ্ধি করা সম্ভব। সুতরাং একটি রাষ্ট্রের যে পরিমাণ সম্পদ থাকবে, বিশেষ করে কাঁচামাল থাকবে, সেগুলো যদি আমরা সে দেশের শিল্পে ব্যবহার করতে পারি, তাহলে সে দেশের জাতীয় শক্তি বৃদ্ধি পাবে। যেমন আমরা দেখতাম যে তৃতীয় বিশ্বের দেশগুলোর কাঁচামাল রয়েছে, কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ শিল্পে নেই, যার কারণে তারা স্বল্প মূল্যে কাঁচামাল রপ্তানি করে, আবার বিদেশ থেকে অধিক মূল্যে উৎপাদিত পণ্য আমদানি করে। এতে তারা দুদিক দিয়েই ক্ষতিগ্রস্ত। সুতরাং একটি রাষ্ট্রের যে সম্পদ বা কাঁচামাল থাকবে, তার সঙ্গে যদি প্রযুক্তির যথাযথ সমন্বয় সাধনের মাধ্যমে শিল্পের উন্নয়ন সাধন করা যায়, তাহলেই সেই রাষ্ট্রের জাতীয় শক্তি বৃদ্ধি পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ জাতীয় শক্তির স্থায়ী উপাদানগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা জাতীয় শক্তির অস্থায়ী উপাদানগুলো নিয়ে আলোচনা করব। এখানে অস্থায়ী উপাদান বলতে সেসব জিনিসকে বোঝানো হয়েছে যেগুলো সহজেই পরিবর্তনশীল। জাতীয় শক্তির এই অস্থায়ী উপাদানগুলোকে আমরা প্রধানত 5টি ভাগে ভাগ করেছি। এগুলো হচ্ছে জাতীয় চরিত্র ও মনোবল, সরকারের দক্ষতা, কূটনৈতিক নৈপুণ্য, রাজনৈতিক কাঠামো এবং শিক্ষা ও প্রযুক্তির মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জাতীয় শক্তির অস্থায়ী উপাদানগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই রয়েছে জাতীয় চরিত্র ও মনোবল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি দেশের জনগণের জাতীয় চরিত্র ও মনোবল যদি শক্তিশালী হয়, তাহলে সে রাষ্ট্রের জাতীয় শক্তি বৃদ্ধি পায়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের কঠোর ও দৃঢ় মনোবলের কারণেই পাকিস্তানের মতো শক্তিশালী সৈন্য বাহিনীকে
পরাজিত করে আমরা পৃথিবীর বুকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি। সেই সময় বাংলাদেশের জনগণ যদি পাকিস্তানি বাহিনীর আধুনিক যুদ্ধাস্ত্র এবং রণকৌশলের কাছে মানসিকভাবে পরাজিত হতো, তাহলে কিন্তু বাংলাদেশ খুব সহজে স্বাধীনতা অর্জন করতে পারত না। সুতরাং এ থেকে বোঝা যায় যে জাতীয় চরিত্র ও মনোবল একটি রাষ্ট্রের জাতীয় শক্তি কিভাবে বৃদ্ধি করে। অর্থাৎ বাঙালির সেই সাহসিকতা ভূমিকার কারণেই কিন্তু আমরা পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি। সরকারের দক্ষতা, একটি দেশের সরকারের দক্ষতার উপরে সেই রাষ্ট্রের জাতীয় শক্তি নির্ভরশীল। সরকার যদি দক্ষতার সাথে জাতীয় শক্তি ব্যবহার করতে পারে, তাহলে সেই রাষ্ট্রের জাতীয় শক্তি আরো বৃদ্ধি পায়। শুধু তাই নয়, সরকার ভোগ্য পণ্যের প্রাচুর্য, অর্থনৈতিক সমৃদ্ধি, শিক্ষার মান ইত্যাদি উন্নয়নের মাধ্যমে জাতীয় শক্তি বৃদ্ধি করতে পারে। তাছাড়া সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়, সরকার যদি অদক্ষ হয়, সরকার যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারে, তাহলে সেই রাষ্ট্রের জাতীয় শক্তি কিন্তু হ্রাস পায়। বিপরীতভাবে সরকারের দক্ষতা, সততা এবং কৌশল তার জাতীয় শক্তি বৃদ্ধি করে। কূটনৈতিক নৈপুণ্য, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক বিশ্বে রাষ্ট্রগুলোর মধ্যে যে সম্পর্ক স্থাপিত হচ্ছে তা বাস্তবায়নের প্রধান প্রধান হাতিয়ার হলো কূটনীতি। কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রগুলো দর কষাকষির মাধ্যমে জাতীয় স্বার্থের অনুকূলে সিদ্ধান্ত গ্রহণ করবার চেষ্টা করে থাকে। তাই যে রাষ্ট্রের কূটনীতিকের মান যত উন্নত, সেই রাষ্ট্রের জাতীয় শক্তি কিন্তু তত বেশি বৃদ্ধি পায়। পক্ষান্তরে কূটনীতিকের মান যদি দুর্বল হয়, তাহলে সেই কূটনীতিক দিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করা সম্ভব নয়, বা আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে নিজ রাষ্ট্রের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু সম্ভব নয়। রাজনৈতিক কাঠামো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি রাষ্ট্রের কাঠামো তার জাতীয় শক্তি বৃদ্ধি করে। আধুনিক যুগে আমরা বিভিন্ন ধরনের রাষ্ট্রের কাঠামো বা রাজনৈতিক কাঠামো দেখতে পাই। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের আবার দুটি ধারা আছে, একটি সংসদীয় আর একটি রাষ্ট্রপতি শাসিত। রাষ্ট্র যদি সর্বাত্মকবাদী হয়, তাহলে সেই রাষ্ট্র সাময়িক কিছুদিন তার জাতীয় শক্তি বৃদ্ধি করতে পারে, কেননা সেই রাষ্ট্র দমন পীড়নের মাধ্যমে অন্যান্য রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু একটা পর্যায়ে যখন জনগণ সেই রাষ্ট্রের শাসকের প্রতি অসম্মতি প্রকাশ করে, সেই রাষ্ট্র কিন্তু টিকতে পারে না। সেই জন্য রাজনৈতিক কাঠামো যদি গণতান্ত্রিক হয় এবং সেখানে যদি জনগণের ইচ্ছা অনিচ্ছার প্রকাশ ঘটে, তাহলে সেই রাষ্ট্রের পক্ষে, সেই রাজনৈতিক কাঠামোর পক্ষে জনগণের ইচ্ছা অনিচ্ছার বাস্তবায়নের মাধ্যমে জাতীয় শক্তি বৃদ্ধি করা সম্ভব। তাই একটি রাষ্ট্রের রাজনৈতিক কাঠামো সেই রাষ্ট্রের জাতীয় শক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা ও প্রযুক্তির মান, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক রাষ্ট্রে শিক্ষা এবং প্রযুক্তির মান অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। কেননা যে রাষ্ট্রের জনসংখ্যা যত বেশি শিক্ষিত, আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত, সেই রাষ্ট্রের জনসংখ্যাকে আমরা জনসম্পদ বলি। আর যে রাষ্ট্র তার জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে পেরেছে, সেই রাষ্ট্র অবশ্যই তার জাতীয় শক্তি বৃদ্ধি করতে পারবে এবং আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারবে। সুতরাং জাতীয় শক্তির এই অস্থায়ী উপাদান জাতীয় চরিত্র, মনোবল, সরকারের দক্ষতা, কূটনৈতিক নৈপুণ্য, রাজনৈতিক কাঠামো এবং শিক্ষা প্রযুক্তির মানের মাধ্যমে একটি রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে তার শক্তি বৃদ্ধি করতে পারে, জাতীয় শক্তি বৃদ্ধি করতে পারে এবং আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ জাতীয় শক্তির উপাদানগুলো আলোচনা করলাম। জাতীয় শক্তির স্থায়ী উপাদান এবং অস্থায়ী উপাদান উভয়ই একটি রাষ্ট্রের জাতীয় শক্তি বৃদ্ধিতে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জাতীয় নিরাপত্তা বিষয়ে আলোচনা করব। আমরা প্রথমেই জাতীয় নিরাপত্তা বলতে কি বুঝি? জাতীয় নিরাপত্তা বলতে সামগ্রিকভাবে জাতি ও রাষ্ট্রের নিরাপত্তাকে বোঝায়। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করাই হলো জাতীয় নিরাপত্তা। অর্থাৎ জাতীয় শক্তির সাথে কিন্তু জাতীয় নিরাপত্তা প্রশ্নটি জড়িত। কেননা যে রাষ্ট্রের জাতীয় শক্তি যত বেশি, সেই রাষ্ট্র কিন্তু তত বেশি নিরাপদ। কিন্তু যদি কোনো রাষ্ট্রের জাতীয় শক্তি দুর্বল হয়, তাহলে কিন্তু সেই রাষ্ট্রের পক্ষে জাতীয় নিরাপত্তা প্রদান করা সম্ভব না। হ্যারল্ড লাজওয়েল বলেছেন, ন্যাশনাল সিকিউরিটি মিনস ফ্রিডম ফ্রম ফরেন ডিকটেশন। অর্থাৎ একটি রাষ্ট্র যদি বহিঃশত্রুর নিয়ন্ত্রণ মুক্ত থাকে, তাহলেই আমরা তাকে জাতীয় নিরাপত্তা বলতে পারি। মূলত একটি দেশের শক্তি ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশ ও দেশের জনগণের নিরাপত্তা প্রদানকেই আমরা জাতীয় শক্তি বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ যদি কোনো দেশ তার যে পরিমাণ শক্তি ও সামর্থ্য আছে, সেগুলো যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের জনগণ এবং সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে, তাকেই আমরা জাতীয় নিরাপত্তা বলি। জাতীয় নিরাপত্তার উপাদানসমূহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এত পূর্বে জাতীয় শক্তির উপাদান আলোচনা করেছি। এখন আমরা জাতীয় নিরাপত্তার উপাদান আলোচনা করব। জাতীয় নিরাপত্তার প্রধান উপাদান হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা। অর্থাৎ একটি দেশ যদি অর্থনৈতিকভাবে নিরাপদ হয়, তাহলে সেই রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বৃদ্ধি পায়। অর্থাৎ সেই রাষ্ট্রটি তার দেশ জনগণকে নিরাপদ রাখতে পারে। অন্যদিকে অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্র কিন্তু জাতীয় নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হয়। যদি কোনো রাষ্ট্রে বেকার সমস্যা থাকে, দারিদ্র্য থাকে এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা থাকে, সেই রাষ্ট্রের পক্ষে কিন্তু জাতীয় নিরাপত্তা প্রদান করা সম্ভব নয়। তাই মূলত অর্থনৈতিক নিরাপত্তার মাধ্যমেই জাতীয় নিরাপত্তা বৃদ্ধি সম্ভব। সামরিক নিরাপত্তা। সামরিক নিরাপত্তার প্রধান উপাদান হচ্ছে সেনাবাহিনীর সংখ্যা, দক্ষতা, গুণগত মান এবং অস্ত্র ও কৌশলের উপর। অর্থাৎ একটি রাষ্ট্রের সেনাবাহিনী যদি দক্ষ হয়, সেনাবাহিনীর সংখ্যা যদি বেশি থাকে এবং সেই বাহিনী যদি উন্নত প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে থাকে এবং কৌশলের মাধ্যমে তার অস্ত্র প্রয়োগ করতে পারে, তাহলে সেই রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিন্তু বৃদ্ধি পায়। রাজনৈতিক নিরাপত্তা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক বিশ্বে রাজনৈতিক নিরাপত্তা জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। কেননা একটি রাষ্ট্র যদি রাজনৈতিকভাবে নিরাপদ হয়, যদি সরকার দক্ষ হয়, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে এবং যোগ্য নেতৃত্ব থাকে, তাহলে সেই রাষ্ট্র খুব সহজেই তার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারে। অন্যদিকে যদি সরকার অস্থিতিশীল হয়, সরকারের সাথে জনগণের সুসম্পর্ক না থাকে, রাষ্ট্রের মধ্যে বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী এবং জাতিগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বিভেদ থাকে, মূলত রাজনৈতিক সংহতি বা জাতীয় সংহতি বজায় না থাকে, তাহলে কিন্তু সেই রাষ্ট্রের পক্ষে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই রাজনৈতিক নিরাপত্তার মাধ্যমে আমরা জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে পারি। পরিবেশগত নিরাপত্তা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান সময়ে এসে আমরা পরিবেশগত নিরাপত্তার প্রতি অধিক গুরুত্ব প্রদান করছি। কেননা বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে সারা পৃথিবীতে আজ একটি অনিরাপদ অবস্থা বিরাজ করছে। আপনারা জানেন, কিছুদিন পূর্বে ব্রাজিলের সেই বনে আগুন লেগে জলবায়ু পরিবর্তনের একটি ইঙ্গিত দিচ্ছে এবং সাম্প্রতিক সময় পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা 54 ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে। তাছাড়া আমরা যারা সমুদ্র উপকূলবর্তী দেশ, আমরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছি। তাই আমরা যদি পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না। প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাকৃতিক সম্পদ একটি দেশের জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি প্রাকৃতিক সম্পদের উপরে কোনো রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ না থাকে, তাহলে বহিঃশত্রু সেই প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ দখলের জন্য সেই রাষ্ট্রের নিরাপত্তাকে
বিঘ্নিত করতে পারে। এখানে প্রাকৃতিক সম্পদ বলতে তেল, গ্যাস, কয়লা এবং প্রাণীকে বোঝানো হচ্ছে। অনেকে মনে করছেন পরবর্তী বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে পানিকে কেন্দ্র করে। তাই আমাদের প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা বিধান করতে হবে। এ প্রসঙ্গে ক্লেমেস্কো বলেছেন, এক ফোঁটা তেল আমাদের সৈন্যদের এক ফোঁটা রক্তের মতোই মূল্যবান। অর্থাৎ প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা ছাড়া জাতীয় নিরাপত্তা প্রদান করা সম্ভব নয়। নারীর ক্ষমতায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান বিশ্বে নারীর ক্ষমতায়ন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা বিশ্বের অধিকাংশ রাষ্ট্রেরই মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা অনিরাপদ রাখি, তাহলে কোনোভাবেই সেই রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সম্ভব নয়। তাই সারা পৃথিবীতেই আজ নারীর ক্ষমতায়নের কথা জোরে সোরে উচ্চারিত হচ্ছে। কেননা নারীর ক্ষমতায়ন ছাড়া অর্ধেক জনগোষ্ঠীর নিরাপত্তা যেমন নিশ্চিত করা সম্ভব নয়, তেমনি জাতীয় নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব নয়। দেশের নারী ও মেয়েরা মর্যাদা এবং অধিকার থেকে বঞ্চিত হলে সেসব দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়। আর এই জাতীয় নিরাপত্তা, নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারা পৃথিবীতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাতিসংঘ 1979 সালে সিডো ঘোষণা করেছে কনভেনশন অন দ্য এলিমিনেশন অব অল ফর্মস অব ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন, অর্থাৎ নারীর প্রতি বৈষম্য বিলোপকারী সনদ যে গৃহীত হয়েছে, সেটি বাস্তবায়নের মাধ্যমে আমরা নারীর নিরাপত্তা প্রদান করতে পারি এবং নারীর নিরাপত্তা প্রদানের মাধ্যমেই আমরা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারি। সাইবার নিরাপত্তা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা বা কম্পিউটার নিরাপত্তাটা অতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি রাষ্ট্রের জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য যদি হ্যাক হয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে সেই রাষ্ট্রের কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এই প্রসঙ্গে আমি একটি উদাহরণ দিতে চাই। কিছুদিন পূর্বে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং বাংলাদেশের বেশ কিছু টাকা বিদেশিরা এখান থেকে পাচার করে নিয়ে যেতে সক্ষম হয়েছে। যদি আরো বেশি সময় পেত, তাহলে হয়তো বাংলাদেশ ব্যাংকের আরো বড় ধরনের ক্ষতি হতে পারত। তাই বর্তমান যুগে এই সফট নিরাপত্তা, কম্পিউটার নিরাপত্তাকে আমরা সফট নিরাপত্তা, এই সফট কপিগুলোকে যেন আমরা নিরাপদ করতে পারি, সেই বিষয়ে নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ বা অর্থনৈতিক তথ্যগুলো যদি ফাঁস হয়ে যায়, তাহলে একটি দেশ অনিরাপদ হতে পারে। আমরা যদি ব্যক্তির ক্ষেত্রে বলি, আমরা বর্তমান সময়ে দেখছি অনেকের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে মানুষের কাছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। এতে কিন্তু অনেকে আত্মহত্যা পর্যন্ত করছে। আবার কেউ আছেন মানুষের ছবিগুলো বিকৃত আকারে প্রকাশ করে তাকে অনিরাপত্তার দিকে ঠেলে দিচ্ছে। তাই আমরা যদি সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের পক্ষে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে জাতীয় নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার উপাদানগুলো নিয়ে আলোচনা করলাম। অর্থাৎ জাতীয় নিরাপত্তার যে উপাদানগুলোর কথা বলা হয়েছে, এই নিরাপত্তার উপাদানগুলোকে যদি আমরা সুনিশ্চিত করতে পারি, তাহলেই একটি রাষ্ট্রের পক্ষে তার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। অর্থাৎ অর্থনৈতিক নিরাপত্তা, সামরিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, পরিবেশগত নিরাপত্তা, প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা, নারীর ক্ষমতা এবং সাইবার নিরাপত্তার মাধ্যমেই আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাছাড়া আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আর জাতীয় নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের জাতীয় শক্তি বৃদ্ধি করে কোনো লাভ নেই। আমাদের জাতীয় শক্তি বৃদ্ধির মাধ্যমে আমরা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করব এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই আমরা জাতীয় শক্তিকে শক্তিশালী করতে পারবো। তাহলেই একটি দেশ এবং দেশের জনগণ অধিকতর নিরাপদ হয়ে উঠবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব আন্তর্জাতিক রাজনীতির নিয়ন্ত্রণকারী শক্তিসমূহ। আপনাদের সিলেবাসের আন্তর্জাতিক রাজনীতির নিয়ন্ত্রণকারী শক্তিসমূহ হিসেবে দুটি শক্তির কথা বলা হয়েছে। আমি সেই দুটি শক্তি নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। একটি হচ্ছে শক্তি বা ক্ষমতা এবং অপরটি হচ্ছে আদর্শ বা মতাদর্শ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্ষমতা বলতে আমরা কি বুঝি?
আমরা শুরুতেই ক্ষমতা কি এ বিষয়ে সংজ্ঞায়িত করেছি, কেননা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছিল জাতীয় শক্তি। শক্তির প্রথম অধ্যায়ে আমরা শক্তি বা ক্ষমতা কি সে বিষয়ে আলোচনা করেছি। আমি সংক্ষেপে বলবো যে অন্যের উপর প্রভাব বিস্তারের সামর্থ্য হচ্ছে শক্তি। হ্যান্স জে মর্গানথ বলেছেন, when we speak of power we mean man's control over the mind and action of other man। অর্থাৎ কোনো ব্যক্তির সে ক্ষমতা যা দ্বারা সে অপর ব্যক্তির কাজ এবং মনের উপরে আঘাত ফেলতে মনের উপরে প্রভাব বিস্তার করতে পারে। অন্যকে এমন কাজ করতে বাধ্য করা যা স্বেচ্ছায় সে করতে রাজি হবে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তির এমন কোনো ক্ষমতা থাকে যা দ্বারা সে অপর ব্যক্তিকে কোনো কাজ করতে বাধ্য করে যা সে স্বাভাবিক অবস্থায় করতে চাইবে না, এটাকেই আমরা বলছি হচ্ছে শক্তি বা ক্ষমতা। এবং আন্তর্জাতিক রাজনীতিতে এই শক্তি বা ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে কেউ ভালো বক্তৃতা দেওয়ার শক্তি রাখেন, এটি তার এক ধরনের শক্তি। কেউ ভালো কবিতা লেখার ক্ষমতা রাখেন, সেটি শক্তি। কেউ কঠোর পরিশ্রম করতে পারেন, এটিও শক্তি। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি হচ্ছে একটি বিশেষ যোগ্যতা বা গুণ যা দ্বারা সে অপর ব্যক্তির উপর প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ রাষ্ট্রগুলো যখন অপর রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে পারে তখনই সেই রাষ্ট্র যে শক্তিশালী রাষ্ট্র সেটি প্রভাব প্রমাণিত হয়। এবং আন্তর্জাতিক রাজনীতিতে এই শক্তি বা ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মতাদর্শ বা আদর্শ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর্শ আইডিওলজিতে বলা হয়েছে যে আদর্শ হচ্ছে একটি মানসিক অবস্থা। মতাদর্শ মানুষের জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। মতাদর্শ মানুষের জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। দুই হচ্ছে মতাদর্শ জীবন সম্পর্কিত তথ্য, আর মতাদর্শ আদর্শ সমাজ স্থাপনে উদ্বুদ্ধ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিনটি হচ্ছে মতাদর্শ সম্পর্কে প্রাথমিক কথা, যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে, যে জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়, জীবন সম্পর্কিত তত্ত্ব। কারণ আমরা সারা পৃথিবীতে অনেক মতাদর্শ আছে, আমরা যেগুলো বিশ্লেষণ করি, যেমন পুঁজিবাদী মতাদর্শ কিন্তু যে অর্থনৈতিক ব্যবস্থা নির্দেশ করে, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু সেরকম মতাদর্শকে নির্দেশ করে না। মার্ক্সবাদ যে ধরনের মতাদর্শ নির্দেশ করে, ফাসিবাদ নাৎসিবাদ কিন্তু সে ধরনের মতাদর্শ নির্দেশ করে না। এবং মাওবাদ ম্যাকিয়াভেলিবাদ। আমরা জানি যে আন্তর্জাতিক রাজনীতিতে বা বিশ্ব রাজনীতিতে মানুষ বিভিন্ন ধরনের মতাদর্শে বিশ্বাস করে। যেমন সমাজতান্ত্রিক সমাজের মতাদর্শ হলো শ্রমিক শ্রেণীর প্রাধান্য, আর পুঁজিবাদী সমাজের মতাদর্শ হলে বুর্জোয়া শ্রেণীর প্রাধান্য। অর্থাৎ সারা পৃথিবী এই মতাদর্শ রয়েছে, এবং মতাদর্শগুলোর কারণে সারা পৃথিবীর প্রতিনিয়ত আমরা আন্তর্জাতিক রাজনীতিতে কি প্রভাব দেখতে পাচ্ছি। মার্ক্সীয় দৃষ্টিতে মতাদর্শের পেছনে বেশ কিছু ভাবনা থাকে, এগুলো অন্য দর্শনে হয়তো সেভাবে থাকে না। তাই মূলত আন্তর্জাতিক রাজনীতিতে মতাদর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ এই মতাদর্শকে কেন্দ্র করেই যেটাকে আমরা বলি মনস্তাত্ত্বিক যুদ্ধ, বা আমি যেটা বিশ্বাস করি অপরজন হয়তো সেটি বিশ্বাস করে না, এই বিশ্বাস অবিশ্বাসকে কেন্দ্র করেই আন্তর্জাতিক রাজনীতিতে অনেক ধরনের বিশৃঙ্খলা বা যুদ্ধ পর্যন্ত ঘটে থাকে। তাই যুদ্ধর মতো ঘটনাও মতাদর্শ থেকে সংঘটিত হতে পারে, এবং মতাদর্শ এবং ক্ষমতা এই দুইটি বিষয় আন্তর্জাতিক রাজনীতিকে অত্যন্ত প্রভাবিত করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা মূলত জাতীয় শক্তির উপাদান, জাতীয় নিরাপত্তার উপাদান, শক্তি এবং মতাদর্শ নিয়ে আলোচনা করলাম। এই বিষয়গুলো আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শক্তি বলতে সেই ক্ষমতাকে বোঝায় যা দ্বারা সে অপরাষ্ট্র প্রভাব বিস্তার করতে পারে, আর জাতীয় নিরাপত্তা হচ্ছে একটি দেশের জনগণের ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। আর শক্তি এবং মতাদর্শ যা আন্তর্জাতিক রাজনীতিতে উক্ত বিষয়গুলোর সাথে সম্পর্কিত। আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন সেই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।